আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলী ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আলী ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমরা আজকে ৬টি বর্ণ নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে ৬টি বর্ণ আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬টি বর্ণের বিশেষ একটি নিয়ম আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এই নিয়ম শিখতে পারলে যখন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের সময় আমাদের সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ম কি হবে? নিয়ম আপনাদেরকে এইভাবে বলছি যে এই ৬ বর্ণ যখন ৬টি বর্ণ যখন নুন সাকিন, দেখুন এই যে নুন সাকিন অর্থাৎ নুনের ওপরে যজম থাকবে, এরকম নুনের ওপরে যজম থাকবে। দর্শক দেখুন, এই যে নুনের ওপরে যজম, নুনের ওপরে যজমের পরে অর্থাৎ নুনে যজমের পরে যখন এই ৬টি বর্ণের কোনো একটি বর্ণ আসবে, তখন তার একটা ভিন্ন ধরনের নিয়মে তাকে তেলাওয়াত করতে হবে। এটা হলো এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো দেখুন তানউইন। এর আগে আমরা শিখেছি তানবিন, স্মরণ আছে তো ইনশাআল্লাহ। ২ জবর ২ জের ২ পেশকে আমরা তানবিন বলেছি। তাহলে তানবিন বিষয়ে আপনার খুব ভালো ধারণা আছে আশা করি। দেখুন তানবিন আমরা তাও আপনাকে লিখে দেখাচ্ছি। আমরা আলিফ নিলাম আর ২টি জবর বসিয়ে দিলাম, পরে আরও একটি আলিফ নিলাম, ২ জের বসালাম, আরও একটি আলিফ নিলাম, ২ পেশ আমরা বসিয়ে দিলাম। প্রিয় দর্শক দেখুন, এইখানে মুখ্য নয় আলিফ, আলিফ বর্ণ মুখ্য নয়। উদ্দেশ্য হলো ২ জবর ২ জের ২ পেশ। প্রিয় দর্শক, আমরা যদি বলি আপনাকে যে নুনে যজম এবং ২ জবর ২ জের ২ পেশের পরে যদি এই ৬ বর্ণের কোনো একটি বর্ণ আসে, দেখুন ভালো করে বুঝুন। নুনে যজম এবং ২ জবর ২ জের ২ পেশের পরে যদি এই ৬ বর্ণের কোনো একটি বর্ণ আসে, তখন তার নিয়মটি একটু ভিন্ন ধরনের হবে। আমরা একটি একটি বর্ণ করে আপনাদের সামনে দেখাচ্ছি এবং উচ্চারণের পদ্ধতি বলে দিচ্ছি। ভালো করে খেয়াল করতে হবে যে উচ্চারণ কেমন হচ্ছে, এতটুকু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা প্রত্যেকটি বর্ণকে ১ নাম্বার যে নিয়মটা নুনে যজম, নুনে যজমের পরে একটি একটি বর্ণ আমরা নিয়ে আসব। এরপরে ৬টি বর্ণ যখন নুনে যজমের পরে শেষ হয়ে যাবে, তারপরে আমরা ২ জবর ২ জের ২ পেশ দিয়ে আমরা প্রত্যেকটা বর্ণকে আবার নিয়ে এসে বুঝাবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আমরা যে ১ নাম্বার পদ্ধতিতে ৬টি বর্ণকে নিয়ে আসবো, তার প্রথম বর্ণ নিয়েছি। দেখুন প্রথমে নিয়েছি ফা, পরে নিয়েছি মিম, তারপরে দেখেন আমরা এখানে নুন নিয়েছি, নুনের উপরে যজম আছে। দেখুন নুনে যজম, বললাম যে নুনে যজমের পরে ৬টি বর্ণ আসলে তার নিয়ম হবে একটু ভিন্ন ধরনের তেলাওয়াতের সময়। তো ১ নাম্বার পদ্ধতিতে আমরা প্রথম বর্ণ নিয়েছি ইয়া, নুনে যজমের পরে দেখুন ইয়া বর্ণকে নিয়েছি। এখন তেলাওয়াতের সময় কিভাবে তেলাওয়াত করতে হবে? আপনারা তো যজমের নিয়ম শিখেছেন যে যখন যজম হবে কোনো বর্ণের ওপর অর্থাৎ হসন্ত আকার হবে, তখন এই বর্ণকে ডানের বর্ণের সঙ্গে লাগিয়ে অর্থাৎ একসঙ্গে উচ্চারণ করতে হবে। যেমন এটা কেমন হবে? ফয়ে আকার ফা আর ময়ে আকার মা, তার সাথে নুনে হসন্ত আকার অর্থাৎ কেমন হবে? মান। উচ্চারণ কেমন হচ্ছে দেখুন, ফা মান। আপনি এভাবে শিখেছেন। এরপরে তাসদিদ দেখতে পাচ্ছেন। তাসদিদের আমরা নিয়ম বলেছিলাম যে তাসদিদ যদি কোনো বর্ণের ওপরে থাকে, তখন উচ্চারণ হবে দ্বিত্বের অর্থাৎ ডাবল উচ্চারণ হবে। তাসদিদ দ্বারা প্রমাণ করবে যে এই বর্ণের উপরে তাসদিদ আছে অর্থাৎ ইয়া বর্ণের উপরে তাসদিদ আছে, এখানে প্রমাণ করবে যে এখানে ২টি ইয়া আছে। তাহলে আপনি সেই হিসাবে মনে করছেন যে আমাকে তো এইখান থেকে এখানে এসে পড়তে হবে, ইয়াকে ধরতে হবে, এর মাঝে আবার নুনে যজম ঢুকে গেল। আবার বুঝুন, ভালো করে বুঝুন। আপনি তাসদিদের নিয়ম শিখেছেন যে তাসদিদ যদি কোনো বর্ণের ওপরে থাকে, তখন ডানের বর্ণের সাথে বামের বর্ণ একবার, আর তাসদিদ আলা বর্ণ তার কার যোগে একবার। এতটুকু শিখেছেন আপনি আশা করি। কিন্তু এর মাঝে নুনে যজম চলে আসছে, এটা তো বুঝতে হবে যে নুনে যজমের নিয়মটা কি। নুনে যজম আসছে আবার তাসদিদ আছে, তাহলে পড়তে হবে কেমন করে, এই বিষয়টা বুঝতে হবে। প্রিয় দর্শক দেখুন, এখানের নিয়ম হলো
যখন নুনে যজম পাবো, নুনে যজম পাইলে বুঝতে হবে এই নুন যজমটা ইয়ার মধ্যে ঢুকে গেছে। প্রিয় দর্শক, বুঝে নিতে হবে নুনে যখন যজম হবে এরপরে যখন ইয়া আসবে তখন ইয়াতে তাসদিদ হবে, তখন ধরে নিতে হবে নুনে যজম ইয়ার ভিতরে ঢুকে গেছে। উচ্চারণ কেমন হবে? ফয়ে আকার অর্থাৎ ফায়ে আকার ফা, আর মিম সরাসরি এসে ইয়াকে ধরবে। তাহলে কেমন হবে দর্শক বলুন তো? ময়ে আকার মা, এটা ধরবে ইয়াকে অর্থাৎ মাই হবে। কেমন হবে? মাই, মানে মিম ইয়া জবর মাই, মিমে জবর ইয়া এ হসন্ত আকার, তাহলে উচ্চারণ হবে মাই। এখন উচ্চারণ করছি আমরা এভাবে মাই, এরপরে ইয়াতে আকার আছে অর্থাৎ জবর আছে, উচ্চারণ করব কি? ইয়া। উচ্চারণ হয়ে আসলো ওখান থেকে ফা মাই ইয়া, এটা হলো নিয়ম। এরপরে দেখুন ইয়া এসে আবার যজমকে ধরেছে, তাহলে কি উচ্চারণ করবেন? ইয়া। আইনকে একটু চেপে আদায় করতে হবে, উচ্চারণ করতে হবে। উচ্চারণ কেমন হবে? ইয়া, বলুন ইয়া। এরপরে দেখুন ময়ে আকার লামে যজম অর্থাৎ মাল, ল ধরবে মানে যোগ হবে ময়ের সাথে অর্থাৎ মিমের সাথে, উচ্চারণ কেমন হবে? মাল। প্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্য হলো নুন যজমকে বোঝা, যে নুনে যজম ঢুকে গেছে কার ভিতরে? ইয়ার ভিতরে। সরাসরি এই জবর অর্থাৎ আকার এসে ধরবে ইয়াকে, আর ধরে নিতে হবে ইয়া যজম ঢুকেছে ইয়ার মধ্যে, নুনে যজম ঢুকেছে ইয়ার মধ্যে, উচ্চারণ হবে এইখান থেকে মাই ইয়া, ইয়া আইন জবর ইয়া, এভাবে। দেখুন দর্শক ভালো করে বুঝুন, ফা মাই, যেটা আমরা শিখাচ্ছি উচ্চারণটা এরকম ধরে থাকতে হবে মাই। দেখুন মাই ইয়া মাল, একবার বলুন দর্শক, ফা মাই ইয়া মাল। এই যে এখানে অতিরিক্ত একটা সময় আমরা দিচ্ছি, এই সময়টাকে আমরা গুন্না বলি। এই আওয়াজ যাবে নাকের মধ্যে, মাই এইভাবে হবে ফা মাই আমাল। যদি আপনি বলেন যে আমি যদি দ্রুত বলি, সাথে সাথে বলে ফেলি, দেরি না করি, তাহলে কি ভুল হবে? ভুল হবে না দর্শক, ভুল হবে না। তবে কোরআন মাজিদ তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধির জন্য এভাবে বলতে হবে। আপনি যখন এইভাবে ধরে বলবেন তখন তেলাওয়াতটা সুন্দর হবে। কেমন? ফামাই ইয়ামাল, ফামাই ইয়ামাল, এভাবে দর্শক। দর্শক এর পরের বর্ণ আপনাকে দেখাই। দেখুন প্রিয় দর্শক, দেখুন আমরা দ্বিতীয় বর্ণ নিয়েছি। 6 বর্ণের একটি বর্ণ আমরা শেষ করলাম, এরপরে আমরা দ্বিতীয় বর্ণটি নিয়ে এসেছি ওয়াও। দেখুন নুনে যজমের পরে আমরা ওয়াও বর্ণকে নিয়েছি। আপনি নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে এর আগের বর্ণ আমরা ফামাইয়া আমাল পড়লাম, এটাও আপনি বুঝতে পেরেছেন যে নুনে যজম ওয়ের মধ্যে ঢুকে গেছে। তাহলে উচ্চারণ আপনি সহজেই বুঝতে পারছেন যে উচ্চারণ কেমন হবে। দেখুন দর্শক, মিমের অস্বীকার আছে অর্থাৎ ময়ের অস্বীকার মি, এই মি এসে ধরবে ওয়াওকে, মি এসে ধরবে ওয়াওকে, ধরে নিতে হবে নুনে যজম ঢুকে গেছে কার ভিতরে? ওয়ের ভিতরে। এখন আপনি উচ্চারণ করবেন কেমন করে? মিউ, মিউ অর্থাৎ মিমের অস্বীকার ওয়ে হসন্ত আকার অর্থাৎ ওয়াও খালি, মিমের অস্বীকার ওয়াও খালি অর্থাৎ ওয়ে যজম, উচ্চারণ হবে কেমন? মিউ। আপনি সেভাবেই উচ্চারণ করুন, মিউ ওয়া লিন। দর্শক এটা আপনার নিঃসন্দেহে স্মরণ আছে, ওই যে আমরা যজমের আলোচনায় আপনাকে বলেছিলাম যে জবরের বামে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। স্মরণ আছেন আপনার? অবশ্যই স্মরণ আছে। এটাকে কি বলছিলাম? যে জবরের পরে যদি শব্দের ভিতরে অথবা শব্দের শেষে, শব্দের ভিতরে অথবা শব্দের শেষে যদি জবরের পরে আলিফ এরকম খালি থাকে তাহলে একটু টান দিয়ে পড়তে হবে, একটু লম্বা করতে হবে। অর্থাৎ ওয়ায়ে জবর ওয়া, তার সাথে আলিফ খালি আছে, উচ্চারণ কেমন হবে? ওয়া। আবার বলুন ওয়া। তাহলে উচ্চারণ কেমন হবে দর্শক? দেখুন মিউ ওয়া। আর আমরা তানবিনের কথা কি বলেছিলাম? যে এক জেরে কাজ করবে রসিকারের অর্থাৎ লয়ের অস্বীকার লি, আর আরেক জেরে কাজ করবে কিসের? দন্তান্নয়ের। তাহলে কেমন হবে? লি যোগ ন লিন,
দেখুন আপনি তো ভালো বুঝতে পারছেন। আবার বলুন তো, লয় রসি লি যোগ ন লিন, তাহলে উচ্চারণ করুন মিউ ওয়া লিন। দর্শক বুঝেননি আপনি? দেখুন ময়ের রসিকার এসে অওকে ধরেছে, নুনে যজম ঢুকে গেছে অয়ের ভিতরে, সরাসরি এসে অওকে ধরবে, উচ্চারণ কেমন হবে? মিউ। আর এইখানে একালিপ টান হবে, সামান্য টান দিয়ে বলতে হবে ওয়া লিন। তাহলে দর্শক গুন্নাটা অর্থাৎ এখানে তেলাওয়াত করতে হবে কেমন করে? মিউ ওয়ালিন। আবার বলুন তো, মিউ ওয়ালিন। প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নুনে যজমের পরে যদি ওয়াও তাসদিদ বলা হয় তাহলে উচ্চারণ এভাবেই করতে হবে। এর পরের বর্ণ আপনাকে দেখাচ্ছি, দেখুন। প্রিয় দর্শক দেখুন, আমরা আরও একটি বর্ণ নিয়েছি, অর্থাৎ মিম বর্ণকে নিয়েছি নুনে যজমের পরে। এখানে নিয়ম হবে কেমন? আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে মিম এসে মিমকে ধরবে আর নুনে যজম এসে ঢুকে গেছে মিমের মধ্যে। আবার বুঝেন ভালো করে, নুনে যজম ঢুকেছে কার ভিতরে? মিমের ভিতরে। আমরা বারবার ঢুকে যাওয়ার কথা বলছি যে ঢুকে গেছে এই বর্ণটি এর ভিতরে। আপনি এতটুকু যদি না মনে করতে পারেন যে কই দেখা যাচ্ছে না তো, ওখানে তো বাইরেই আছে, ঢুকলো কেমন করে, এটা যদি আপনি না বুঝেন তাহলে মনে করবেন যে এটা আমাকে পড়া লাগবে না, এই বর্ণটি পড়া লাগবে না। ধরতে হবে কিভাবে? এই বর্ণ এসে ধরবে এই বর্ণকে, যজমটা ধরতে হবে না, আপনি এতটুকু মাথায় রাখেন। আবার বুঝেন, আমি বলছি কি যে মিম এসে সরাসরি ধরবে মিমকে, নুনে যজম ধরতে হবে না। মূলত নিয়ম হলো নুনে যজমকে নিয়েই, কিন্তু আপনি যদি না বুঝেন তাহলে আপনার জন্য এইভাবে বলছি। আপনাকে বুঝতে হবে যজমটা প্রবেশ করেছে, ঢুকে গেছে মিমের মধ্যে, নিয়ম হলো এইটা, মানে ধরে নিতে হবে আপনাকে যে ঢুকে গেছে এভাবে, আমাকে এভাবে পড়তে হবে। তাহলে ময়ের রসে এসে ধরবে আর এক মিমকে, ময়ের রসি করে মি যোগ ম, মিম। তাহলে কেমন হবে? মিম মা। এখানে মা বলে আমরা একটু টান লম্বা কেন করলাম? ওই যে যজমে আমরা বলেছিলাম যে তিনটি বর্ণ এমন যে জবরের বামে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে, অর্থাৎ একটু টান লম্বা করতে হবে। মনে আছে তো আপনার? আর জেরের বামে যদি যজমালা ইয়া থাকে তাহলে টান একটু লম্বা করতে হবে, পেশের বামে যদি যজমালা ওয়াও থাকে তাহলে টান একটু লম্বা করতে হবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা এখানে টান বেশি দিচ্ছি যে ময়ে আকার মা, আর তারপরে আছে আলিফ খালি, তাহলে টান একটু লম্বা হবে মা। আরেকবার বলুন মা। আর এখানে উচ্চারণ হবে কি? লিন। প্রিয় দর্শক দেখুন তাহলে উচ্চারণ কেমন হবে? মিম মা লিন। আবার বলুন মিম। মিম এসে ধরবে মিমকে, উচ্চারণ হবে মিম মালিন, মালিন। দেখুন মিম মালিন, এমনটা করা যাবে না যে মালিন, মিম মালিন এমন নয়, এখানে একটু টান লম্বা করতে হবে মালিন। দর্শক দেখুন মিম ধরতে হবে এভাবে মিম মালিন। আমরা এর পরের বর্ণ দেখাচ্ছি, দেখুন। প্রিয় দর্শক দেখুন, আমরা নুনে যজমের পরে আবার নুনকে নিয়েছি, অর্থাৎ আমরা যে 6টি বর্ণ বললাম ইয়া মিম ওয়াও নুন, নুনে যজমের পরে 4টা বর্ণের 4 নম্বর বর্ণের বর্ণ যেটি সেটি হলো নুন। নুনকে পেলাম, দেখুন নুন এসে নুনের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ আমাকে ধরতে হবে এইভাবে, নুন এসে নুনের ভিতরে ঢুকে গেছে, আমাকে পড়তে হবে এইভাবে। দেখুন ওয়া টান হবে সংক্ষেপ ওয়া, লাম এসে ধরবে নুনকে লান, কেমন হবে দর্শক? লান। এরপরে নুনে পেশ নু আর শিনে যজম অর্থাৎ হসন্ত আকার, শিন যোগ হবে নুনের সাথে, অর্থাৎ উচ্চারণ হবে কেমন? নুস, নুস। রয়ে জের রি আর কাফে জবর অর্থাৎ আকার, উচ্চারণ হবে কা। দেখুন নুস রিকা। আবার বলুন নুস রিকা। পড়তে হবে কেমন করে? ওয়া
লান, নুনে জজমের পরে নুন আছে, তার উপরে তাসদিদ আছে, একটু বেশি সময় দিয়ে ওখানে ঢেউ দিয়ে সুন্দর করে উচ্চারণ করতে হবে। কেমন? ওয়ালান নুশরিকা, আরেকবার বলুন, ওয়ালান নুশরিকা। প্রিয় দর্শক, আমরা 4টি বর্ণ শিখলাম। কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। বাকি থাকলো 2টি বর্ণ, কি? র এবং লাম। র এবং লামকে সবার শেষে নিয়ে আসব, অর্থাৎ আমরা জজম দিয়ে শিখলাম, এরপরে আবার এই 4টি বর্ণকে তানবিন দিয়ে শিখব। শেষে গিয়ে 2টি বর্ণ র এবং লামকে জজম দিয়ে আর তানবিন দিয়ে শিখব, শেষে ওটা শিখব। শেষে র এবং লামের একটু ভিন্ন নিয়ম আছে, এই জন্য আমরা সেটাকে শেষে নিয়ে যাচ্ছি, ওই 2টি বর্ণকে শেষে নিয়ে যাচ্ছি, আর এই 4টি বর্ণকে আমরা জজম দিয়ে এবং তানবিন দিয়ে আগে শেষ করছি। তো আমরা শেষ করলাম জজম দিয়ে, এরপরে আমরা শুরু করব 4টি বর্ণকে তানবিন দিয়ে। দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক দেখুন, এখন আমরা তানবিন দিয়ে অর্থাৎ 2 জবর দিয়ে ইয়া বর্ণকে নিয়ে আসছি। এর আগে আমরা পড়লাম নুনে জজম দিয়ে, এখন আমরা নিয়ে এসেছি তানবিনের পরে ইয়া জজম, ইয়া তাসদিদকে, ইয়ার উপরে তাসদিদ দিয়ে ইয়াকে নিয়ে এসেছি। দেখুন উচ্চারণ কেমন হবে। আমরা পড়ব প্রথমে খয়ে আকার, কি বলবেন? খা। আপনার কোনটা মনে আছে, খা না খ? অবশ্যই স্মরণে আছে আপনার যে 8টি বর্ণের একটি বর্ণ হলো খ বর্ণ। জবর আসলে অর্থাৎ আকার আসলে আকারের উচ্চারণ হবে না, এককটা উচ্চারণ করতে হবে। তাহলে খ, তার সাথে ইয়া যোগ হবে একসঙ্গে, কেন? ইয়াতে জজম আছে, উচ্চারণ কেমন হবে? খই, খই। এরপরে দেখুন রই হবে, উচ্চারণ কেমন হবে? রই। আপনি বলবেন রন হবে এখানে, রন, কারণ রয়ে আকার, র একক, তার সাথে দন্তান্ন যোগ হবে, দেখে কেমন হবে? রন। এরপরে বলবেন ইয়া রহু, বলবেন ইয়া রহু, তাই বলবেন। কিন্তু এইখানে কি করতে হবে? একটা জবর হবে, আরেকটা জবর ইয়ার ভিতরে ঢুকে গেছে। দর্শক ভালো করে বুঝুন, একটা জবর তার আকারের কাজ করবে, অর্থাৎ এখন র এর ওপর আছে, তার এককের কাজ করবে, এককটাই উচ্চারণ হবে। আর আরও একটি জবর ঢুকে যাবে কার ভিতরে? ইয়ার ভিতরে, তাসদিদ আছে, চলে আসবে এইখানে, উচ্চারণ হবে কেমন? রই, রই। রন হবে না, রন, রন এ, রন এ, এমন উচ্চারণ হবে না। বুঝুন, ভালো করে বুঝুন। রয়ে একটা জবর এককের কাজ করবে, র বর্ণটি মোটা, র হবে। আরেকটি জবর ঢুকবে কার ভিতরে? চলে আসছে কার ভিতরে? ইয়ার ভিতরে, উচ্চারণ কেমন হবে? রই। এখন মাঝে আপনি আলিফ দেখতে পাচ্ছেন, আপনাকে শিখিয়েছিলাম যে জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টান হয়, কিন্তু আমি বলিনি যে 2 জবরের পরে আলিফ হলে টান হবে। এটা আবার মাথায় রাখতে হবে যে 2 জবরের পরে আলিফ হলে টান হবে না। এই 2 জবরের পরে আলিফ আছে, টান হবে না। যদি 1 জবর থাকতো, তাসদিদ না থাকতো, তাহলে টান হতো। তো উচ্চারণ কেমন হবে? রই, রয়ে জবর, ইয়ার ভিতরে ঢুকেছে আরেকটি জবর, রয়ের একটি জবর কাজ করবে এককের, আরেকটি জবর চলে আসবে ইয়ার ভিতরে, উচ্চারণ হবে রই ইয়া র হু। দর্শক তাহলে উচ্চারণ কেমন হবে? খই, খই। এখানে আবার টান দিয়ে না, ওই যে জেরের বামে যজমালা ইয়ে শিখেছিলাম, কিন্তু এখানে জবর আছে, টান দিয়ে বললেন না খই, এরকম টান হবে না, দ্রুত হবে খই, খই রই ইয়ারহু, গোল হা কিন্তু, হ্যাঁ, ইয়ারহু, উচ্চারণ খুব তাড়াতাড়ি করতে হবে, ইয়ারহু। আবার বলুন খই, খই রই ইয়ারহু। দর্শক এর পরের বর্ণ দেখাচ্ছি, দেখুন প্রিয় দর্শক, দেখুন এখন আমরা তানবিনের পরে ওয়াও বর্ণকে নিয়েছি। দেখুন ওয়ের উপরে তাসদিদ আছে, হামজার নিচে 2 জের, এরপরে ওয়ের উপরে তাসদিদ আছে। এখন নিয়ম কেমন হবে? সিনে আকার অর্থাৎ স, এককটা ধরবো, সিনের একক স আকার দিলে সা, আর ইয়া হসন্ত আকার সিনের সাথে যোগ হবে, উচ্চারণ কেমন হবে? সাই, বলুন সাই। এরপরে হামজায় 2 জের, 1 জেরের কাজ হবে রসিকার ই, আর 1 জের চলে আসছে ইয়ার ভিতরে, তাহলে ওয়াইয়ের ভিতরে। দেখুন
এখানে ওয়াও নিয়েছি আমরা, এক জেরে কাজ করছে রসিকারের, আরেকটি জের এসে প্রবেশ করেছে কার ভিতরে, ওয়াইয়ের ভিতরে। উচ্চারণ কেমন হবে, সাই নিলাম এখানে সাই ই, আর এখানে ওয়াও ঢুকে যাবে, একটা জের ঢুকে যাবে, সাই ইউ, সাই ইউ। দর্শক বুঝুন ভালো করে, ই আর এই জের চলে আসছে, তার মানে এই জেরের কাজ নাই, এখানে এক জের দিয়ে উচ্চারণ হবে এরভাবে, সাই ইউ ওয়া। আর এখন এখানে টান হবে কি বলে, কেন আমরা পড়েছিলাম যজমের আলোচনায় বলেছিলাম যে জেরের বামে যজমালা ইয়া হলে টান একটু লম্বা হবে, কি। দেখুন কয়ে রসিকার কি, কয়ে রসিকার কি, আর এর সাথে ওয়ে ইয়াতে যজম আছে, ইয়াতে যজম থাকলে টান হবে একটু লম্বা, দেখুন কি। এরপরে লামে রসুকার লু, আরেকটা পেশে কাজ হবে দন্ত নয়ের, দেখে কেমন হবে, লুন, লুন, ওয়া কি লুন। দর্শক দেখুন, সাই ইউ ওয়াকিলুন। আরেকবার বলুন তো, সাই সাই ইউ ওয়াকিলুন। ওয়া কি টান হবে না, ওয়াই টান হবে না, ওয়া কি এরকম টান হবে না, ওয়া, কারণ জবরের বামে খালি আলিফ নাই, টান হবে না, ওয়াকিলুন। দর্শক তাহলে বলুন, আরেকবার বলুন, সাই ইউ ওয়াকিলুন। এর পরের বর্ণ দেখাচ্ছি, দেখুন দর্শক, প্রিয় দর্শক দেখুন, আমরা এখন তানবিনের পরে মিম বর্ণকে নিয়েছি। প্রথমে শিখলাম ইয়া, তারপরে ওয়াও, তারপরে মিম। দেখুন তানবিনের পরে মিম আছে, উচ্চারণ কেমন হবে দেখুন, খয়ের উপর জবর খ, ইয়াতে হসন্ত আকার অর্থাৎ যজম আছে, উচ্চারণ হবে কেমন, খই। রয়ে পেশ রু, আর আরেক পেশ ঢুকেছে মিমের ভিতরে, উচ্চারণ হবে কেমন, রুম, রুম। এরপর দেখেন ময়ে রসি মি, আর এর সাথে ন যজম আছে, অর্থাৎ ন এককভাবে আছে, নুন যাকে বলবো আমরা, নুন বর্ণ এককভাবে আছে, যজম মানেই এককভাবে থাকা, তাহলে নুন যুক্ত হবে কার সাথে, মিমের সাথে, উচ্চারণ কেমন হবে, মিন। তাহলে দেখুন দর্শক কেমন হচ্ছে, খই রুম মিন। এরপরে আমরা লেখিনি কেন, আপনাদের জন্য যাতে ভারী না হয়, ছোট্ট ছোট্ট করে লিখছি। এরপরে কি আছে, আলফি শাহর। আমরা সূরা কদর যখন পড়ি তখন পড়ি কি, খায়রুম মিন আলফি শাহর। তো দেখুন আমরা সংক্ষেপ করেছি, অল্প করে লিখেছি, খায়রুম মিন। গুণ্য হবে কিভাবে, এখানে ধরতে হবে কিভাবে, এইভাবে ধরতে হবে, রুম, রুম মিন। আরেকবার উচ্চারণ করুন সুন্দর করে, বলুন, খায়রুম মিন, মিন। প্রিয় দর্শক এর পরের বর্ণ দেখাচ্ছি, দেখুন প্রিয় দর্শক দেখুন, তানবিনের পরে আমরা অর্থাৎ দুই জেরের পরে নুন বর্ণকে নিয়েছি, নুনের উপরে তাসদিদ আছে দেখুন। তাহলে শুরু থেকে দেখুন উচ্চারণ কেমন হবে, শয়ে আকার সা, আর ইয়াতে যজম আছে, অর্থাৎ ইয়া যোগ হয়ে যাবে শিনের সঙ্গে, উচ্চারণ কেমন হবে, সাই, সাই। এরপরে দেখুন হামজায় রসিকার, হামজা রসিকার ই, হামজা রসিকার ই, আলিফে রসিকার ই, একই উচ্চারণ। আলিফে যখন জবর জের পেশ এগুলো আসবে তখন আলিফেরও কাজ হবে হামজার, তো হামজা রসিকার ই। এরপরে আরেকটি জের ঢুকে গেছে কার ভিতরে, রসিকার ঢুকেছে কার ভিতরে, নুনের ভিতরে, দেখুন উচ্চারণ কেমন হবে, ইন, ইন। এরপরে নুনের রসুকার আছে অর্থাৎ নু, ইন নু। তারপরে কাপে পেশ রসুকার কু, এরপরে রয়ে রসিকার রি, আর এক জেরে কাজ হবে দন্ত নয়ের, দেখে কেমন হবে, রিন। উচ্চারণ কেমন হয় দেখুন, সাই, সাই ইন, নুকুরিন,
নুকুরিন, বলুন নুকুরিন, এভাবে শাইইন নুকুরিন। যখন আপনি গুন্নার সময় এই জায়গাটাকে ধরবেন, অর্থাৎ এই বর্ণগুলোকে যখন ধরবেন এইভাবে একটু সময় লম্বা করবেন, তখন একটু ঢেউ দিতে হবে। ঢেউ দিলে তেলাওয়াতের মানটা একটু সুন্দর হবে। শাই, এভাবে দেখুন শাইইন নুকুরিন নুকুরিন। এগুলোতে আমরা টান সংক্ষেপ করছি কেন? এখানে টান লম্বা হবে না, কারণ পেশের বামে যজমালা ওয়াও নাই। আমরা বলেছিলাম পেশের বামে যজমালা ওয়াও হলে টান একটু লম্বা হবে। এখানেও পেশের বামে যজমালা ওয়াও নাই, কারণ টান লম্বা হবে না। যজমালা ওয়াও থাকলে টান লম্বা হতো। আর এইখানে রয়ের অস্বীকার আর যোগ ন আছে, ঋণ হবে, টান হবে না। দেখুন নুকুরিন। আরেকবার পড়ুন শাইইন নুকুরিন। প্রিয় দর্শক, 4টি বর্ণ শিখলাম, বাকি থাকলো 2টি বর্ণ, র এবং লাম। র এবং লাম এই 2 বর্ণকে নুনে যজম দিয়ে এবং তানবিন দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। 2টি বর্ণের একটু পৃথক নিয়ম আছে, ভিন্ন নিয়ম আছে, যার কারণে আমরা 2টি বর্ণকে সবার পরে নিচ্ছি। এই 4 বর্ণকে আমরা নুনে যজম দিয়ে এবং তানবিন দিয়ে, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ দিয়ে আমরা উচ্চারণ কেমন হবে তা শিখলাম। এখন বাকি 2টি বর্ণের উচ্চারণ আমরা শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আমরা নুনে যজমের পরে র এবং নুনে যজমের পরে লাম 2টি বর্ণকে নিয়েছি। আমরা বলছিলাম এই 2টি বর্ণকে তেলাওয়াতের সময় একটু ভিন্নভাবে তেলাওয়াত করতে হবে। কেমন? আমরা বলছিলাম যে ওই 4টি বর্ণ যখন তেলাওয়াত করব নুনে যজমের পরে, অথবা 2 জবর 2 জের 2 পেশের পরে যখন পাবো ওই 4টি বর্ণকে, তখন একটু গুণনা করে ঢেউ দিয়ে সুন্দর করে তেলাওয়াত করব সময় নিয়ে। এখন আমরা নুনে যজমের পরে 2টি বর্ণকে নিয়েছি, এর তেলাওয়াতের ধরন আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। দেখুন নুনে যজম চলে আসবে রয়ের ভিতরে, মিম এসে সরাসরি ধরবে রকে। আবার বুঝুন, নুনে যজম চলে আসবে কার ভিতরে? আমাকে ধরে নিতে হবে। এটা চলে আসবে বলতে আপনি তেলাওয়াত করছেন এসে ঢুকে গেলে এমনটা নয়, কিন্তু ধরে নিতে হবে যে এটা এর ভিতরে আছে। আর মিম এসে ধরবে সরাসরি রকে। এখন উচ্চারণ কেমন হবে? মির, বলুন মির, এমন নয় মিন র, মিন র, মিন র, এটা নয়, কিন্তু তেলাওয়াতের নিয়ম হবে এইভাবে মির র, মির র। তাহলে দেখুন মির রয়ে আকার র, এরপরে আমরা হায়ে যজম দিয়েছি, তাহলে র এসে ধরবে হাকে। উচ্চারণ কেমন হবে? রহ, বলুন রহ। এখানে আমরা রহা বলছি না, হা বলছি না, কেন? আকার দিইনি, যজম আছে, হসন্ত আকার আছে, অর্থাৎ হা রয়ের সঙ্গে লেগে একবার উচ্চারণ হবে। উচ্চারণ কেমন হবে? রহ মা তি হি। এখানে কেন টান আমরা বেশি দিলাম? এই কারণেই দিলাম যে এখানে খাড়াজের বসিয়েছি। দেখুন খাড়াজের, আবার বলেছিলাম খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে টান একটু লম্বা করতে হবে। আবার বলেছিলাম যজমের আলোচনায় জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও হলে টান একটু লম্বা দিতে হবে। এইখানে আমরা পেয়েছি খাড়াজের, উচ্চারণ কেমন হবে? হি। দর্শক একবার শুরু থেকে বলি, দেখুন মির রহ মাতিহি। এখন এখানে ভিন্ন নিয়ম হলো যে আমরা ওই 4টি বর্ণকে পড়ার সময় একটু গুণনা করলাম, অর্থাৎ ধরে থাকলাম, ধরে ঢেউ দিয়ে সুন্দর করে তেলাওয়াত করলাম। কিন্তু এইখানে আমরা ধরবো না, এখানে সরাসরি দ্রুত বলবো, চালু বলবো। দেখুন মির রহমাতিহি, এমন হবে না মির রহমাতিহি, এটা ভুল হবে। কেমন করতে হবে? মির রহমাতিহি। আরেকবার বলুন মির রহমাতিহি। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের বর্ণ লাম দেখাচ্ছি। দেখুন নুনে যজম এসে ঢুকে যাবে লামের ভিতরে, আর হামজার অস্বীকার অর্থাৎ ওয়ের অস্বীকার ই, কেমন হবে? ই। দেখুন ইল, লামকে এসে ধরবে কেমন? ইল। আর লয়ে আকার লা, তার সাথে ম হসন্ত আকার আছে, যজম আছে, লামের সঙ্গে লেগে যাবে, উচ্চারণ হবে একবার লাম। কেমন হবে? লাম। এইখানে উচ্চারণ কেমন করতে হবে? ইল, সরাসরি নুন এসে ঢুকে গেছে লামের ভিতরে, উচ্চারণ এভাবে বলতে হবে ইল্লাম,
ইল লাম। আমি যদি বলি যে আমি নুনের মতো ওই যে ইয়া মিম ওয়াও নুন ওই 4 বর্ণের মতো গুণনা করব, তাহলে কেমন হবে দেখুন, এভাবে হবে ইল লাম, হয় না। আর এটা নিয়মও না, এটার পৃথক নিয়ম, তাকে এভাবেই সরাসরি উচ্চারণ করতে হবে দ্রুত। দেখুন ইল্লাম ইল্লাম। আমরা কোরআন মাজিদের সংক্ষেপ করে ইনকে বসিয়েছি, লামকে বসিয়েছি, দিয়ে এইভাবে দেখালাম। তার আগে শব্দ থাকবে, তার পরেও শব্দ থাকবে, পড়ার সময় এভাবে আগে পরে শব্দ থাকবে। আর একটি বিষয় হলো যে আমরা এখন বড় করে লিখছি, বড় করে লিখছি। যেদিন আমরা কোরআন মাজিদ শিখবো সেই দিন আবার ছোট থাকবে। আবার আপনি এটাও করতে পারেন যে আপনি আমার কাছে ক্লাস করছেন, ক্লাস করার পরে কায়দা বই নিয়ে পড়ছেন, কায়দা বই গিয়ে দেখছেন তো ছোট ছোট লেখা। তা আমি তো এখানে বোঝানোর ক্ষেত্রে, বোঝানোর জন্য বড় বড় করে লিখছি, কায়দাতে একটু ছোট থাকবে, আপনাকে বুঝে নিতে হবে ইনশাল্লাহ। দেখুন 2টি বর্ণ আমরা যজম দিয়ে শিখলাম দর্শক, এরপর আমরা 2টি বর্ণকে তানবিন দিয়ে শিখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখুন, আমরা তানবিন দিয়ে 2টি বর্ণকে নিয়েছি। দেখুন 2 পেশের পরে লাম, 2 পেশের পরে র। দেখুন 2 পেশের পরে লাম, লামে তাসদিদ, 2 পেশের পরে র, রয়ে তাসদিদ। উচ্চারণ কেমন হবে আমরা প্রথমটা শিখি। দেখুন ওয়ায়ে জবর ওয়া, আর ইয়ায়ে যজম আছে, একসঙ্গে উচ্চারণ হবে ওয়াই। উচ্চারণ করুন ওয়াই। এরপরে লামে পেশ অর্থাৎ লয়ে পেশ লু, আর এই পেশ এসে ঢুকে গেছে লামের ভিতরে, উচ্চারণ কেমন হবে লুল লুল। এরপরে লামের অস্বীকার লি, লুল লি। আপনি বলবেন না এরকম লুন, ওয়াই লুন লি, এবং বলবেন না, কেমন বলবেন লুল লি। দেখুন ওয়াই লুল লি। এরপরে দেখুন কুল, কাপে পেশ আর লামে তাসদিদ কুল। এরপরে আমরা তাসদিদের নিচে জবর বসিয়েছি। আপনি মনে করছেন যে এটা তাসদিদের ওপরে হবে, আকার হবে, কিন্তু এটা শেখার জন্য, বোঝানোর জন্য আমি এই কারণেই নিচে লিখেছি যে কোরআন মাজিদে কতক সময় তাসদিদের নিচে এরকম জবরের মতো থাকলে, অর্থাৎ বর্ণের ওপরে তাসদিদ, তার নিচে আবার জবর, তাসদিদের নিচে থাকলে জবর নয়, সেটা জের অর্থাৎ রসিকারের কাজ করবে। আমরা তাসদিদের নিচ থেকে মুছে যদি এটা নিচে বসাই, লামের নিচে বসাই, তাহলে যেই কাজ অর্থাৎ রসিকারের কাজ হবে, এটা মুছে দিয়ে এইখানে তুলে দিয়ে তাসদিদের নিচে বসালে সেটা রসিকারের কাজ হবে। আর যদি এটা আমরা মুছে দিয়ে তাসদিদের ওপরে বসাই, তখন ওটা আকারের কাজ করবে, জবরের কাজ করবে। কিন্তু মনে রাখতে হবে, যদি এই রকম তাসদিদের নিচে থাকে তখন কি ধরবেন, জের ধরবেন। কি ধরবেন, জের। এই জন্য আমরা এখানে তাসদিদের নিচে জের বসিয়েছি। দেখুন ধরতে হবে কি, বর্ণের ওপরে তাসদিদ, বর্ণের ওপরে জবর, তার ওপরে তাসদিদ, অর্থাৎ তাসদিদের নিচে জবর, তার নিচে বর্ণ। এখন আপনাকে মনে রাখতে হবে তাসদিদের নিচেই যদি এরকম থাকে, জবর থাকে, তাহলে সেটা জবর নয়, বরং সেটা জের। উচ্চারণ কেমন হবে দেখুন ওয়াই লুল, লাম এসে লামকে ধরবে লুল লি, এরপরে কাপ এসে লামকে ধরবে কুল লি। দেখুন কেমন হবে ওয়াই লুল্লি কুল্লি, লুল্লি কুল্লি, গুণ্য হবে না কিন্তু, লুল্লি কুল্লি, এরকম গুণ্য হবে না, সরাসরি বলতে হবে। কিভাবে, ওয়াই লুল্লি কুল্লি, সূরার একটি আয়াতের অংশ। কেমন, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা অল্প নিয়েছি, ওয়াই লুল্লি কুল্লি, তাহলে আমরা তানবিনের পরে লামকে পেলাম, কিন্তু গুণনা করলাম না, ধরে থাকলাম না, সরাসরি বলে চলে গেলাম। দেখুন এরপরে দেখুন তানবিনের পরে র কে নিয়েছি। যে 6টি বর্ণ শিখাচ্ছি, 6 বর্ণের শেষ বর্ণ যেটি র, আমাদের শেখার বা উদাহরণ দিয়ে বুঝার শেষ বর্ণ হলো র। দেখুন তানবিনের পরে র আছে, আমরা শুরু থেকে পড়ে আসি। গয়নে আকার আছে, গা বলবেন না গ বলবেন, কোনটা আপনার স্মরণ আছে? আমি কি বলেছিলাম মনে আছে আপনার? অবশ্যই আপনার স্মরণ আছে যে আমরা 8টি বর্ণের কথা বলেছিলাম, তার ভিতরে গয়ন একটি মোটা বর্ণ, যার উপরে আকার আসলে আকারের উচ্চারণ হবে না, এককটা উচ্চারণ করতে হবে, বলতে হবে কি গ। এরপরে দেখুন ফু, টান হবে কেন বলুন তো? ওই যে যজমের আলোচনায় আমরা বলেছিলাম যে পেশের বামে যজমওয়ালা ওয়াও একটু টেনে পড়তে হবে, বলুন ফু। দেখুন গ ফু, এরপরে রয়ের পেশ, রকে এসে ধরবে, আর একটা পেশ রয়ের ভিতর ঢুকে গেছে,
দে উচ্চারণ কেমন হবে? রুর, রুর র, রুর র। র বললাম কেন? আকার আছে, রা বললাম না, এটা মোটা বর্ণ। দেখুন রুর র। হি, এখানে টান দিতে হবে কেন? জেরের বামে যজমালা ইয়া আছে, জেরের বামে যজমালা ইয়া হলে টান দিয়ে পড়তে হবে হি। এরপরে দেখুন ময়ে পেশ মো, তারপরে আর একটা পেশে কাজ হবে কিসের? দন্ত নয়ের। কেমন? মু যোগ ন, উচ্চারণ কেমন হবে? মুন। দর্শক দেখুন উচ্চারণ করি, গ ফু রুর রহিমুন। আবার বলুন, গ ফু রুর রহিমুন। বুঝতে পারছেন দর্শক? আমরা এখানে কি করলাম না? গুণনা করলাম না, রুর এরকম ধরে গুণনা করলাম না, সরাসরি বলে আসলাম। কেমন? গফুরুর রহিমুন। শুরুতে যে বর্ণটি লিখেছি, শব্দ লিখেছি, উদাহরণ লিখেছি, সেটা কেমন? ওয়াইলুল লিকুল্লি। আবার দেখুন ওয়াইলুল লিকুল্লি। নিচে যে লাইনটা লিখেছি গফুরুর রহিমুন। প্রিয় দর্শক, আমরা 6টি বর্ণ দিয়ে যজমওয়ালা নুন এবং নুনে যজম দিয়ে এবং 2 জবর 2 জের 2 পেশ অর্থাৎ তানবিন দিয়ে আমরা 6টি বর্ণের নিয়ম শিখলাম। কি? 4টি বর্ণ হবে একটু গুণনা করে ঢেউ দিয়ে, ইয়া মিম ওয়াও নুন, এবং 2টি বর্ণ হবে ঢেউ ছাড়া অর্থাৎ দ্রুত পড়তে হবে। আশা করি আপনারা এই পর্বটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমরা কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ একটি ধাপ শিখে ফেললাম। আমরা শেষের দিকে চলে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, সকলের জন্য সহজ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।